এই কথা বলতেই ইমরান আচমকা আমাকে এক হাতে ঝাপটে ধরে জোর করে মুখে জুস ঢেলে দিল। আমি ওয়াক শব্দ করে জুস মুখ থেকে মেঝেতে ফেলে দিলাম। ইমরান আমার হাত থেকে মোবাইল নিয়ে একসাথে দুজনের কয়েকটা সেলফি তুলে নিল। সেলফিগুলো এমন যেখানে ইমরান হাসছে আর আমার মুখ বিকৃত। তারপর ইমরানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমাদের জীবন কথা। গল্পের নাম অদ্ভুত মেয়ে, পার্ট 2। নাফিসা। সকাল থেকেই দেখছি মা রান্না বান্না নিয়ে বেশ ব্যস্ত। মনে হচ্ছে কেউ আসবে বাসায়। শান্তা আপুর বাসা থেকে সবাই আসবে নাকি? উফ, এত ভাবছি কেন? মাকে জিজ্ঞেস করলেই তো উত্তর পেয়ে যাব। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, শান্তা আপুর বিয়ে হয়ে গেছে আরও 2.5 বছর আগে। জানেন কার সাথে? মাহিন স্যারের সাথে। না, লাভ ম্যারেজ না, একদম পারিবারিক দিয়ে। ভার্সিটি প্রোগ্রামের স্যারের মা আপুকে দেখে পছন্দ করেছিলেন, আর স্যারও আপু সম্পর্কে ভালো জানতেন। ব্যাস পারিবারিকভাবেই হয়ে গেল বিয়েটা। তাদের একটা 5 মাস বয়সী মেয়েও আছে। গুলটু মুলিটু বাবুটার নাম সিনথিয়া মাহি। যদিও মাহিন ভাইয়ার সাপোর্টে শান্তা আপু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তবুও আপু এখন পাক্কা গৃহিণী। যাই হোক, চলুন মার কাছে জেনে নিই কে আসছে আজ আমাদের বাসায়। মা, এত রান্নাবান্নার আয়োজন কেন? কে আসবে আমাদের বাসায়? মা বললেন, মেহমান আসবে। সেটা তো বুঝতেই পারছি, মেহমান কারা? এলেই তো দেখবি, এত ঘাটাঘাটি করার কি আছে? বললেই তো হয়। তুমি এত ঘুরাচ্ছ কেন? তাছাড়া আমি ভার্সিটিতে যাব, তাহলে দেখবো কিভাবে? মা রেগে বললেন, শুক্রবার আবার ভার্সিটিতে যাস কবে থেকে? ওফ, আজ শুক্রবার, আমি তো ভুলেই গেছি। ঘরটা ভালোভাবে গুছিয়ে রাখতো, তোকে দেখতে মেহমান আসবে। আমি চরমভাবে অবাক। এই কথা তাহলে? বিয়ের বয়স হয়ে গেছে বুঝি আমার। আর কোনো প্রশ্ন না করে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। উফ, এই প্রথম আমাকে বিয়ের জন্য দেখতে আসবে। আহা, কেমন কেমন যেন লাগছে। আগে থেকেই তো ভেবে রেখেছি, বিয়ের প্রস্তাব নিয়ে যখন মেহমান আসবে, হয় তাদের 12টা না হয় 14টা বাজিয়ে ছাড়বো। বিয়ে তো একবারই হয়, একটু মজা না করলে কি হয় বলুন? চলুন মজা করি। ভাবতে ভাবতে ড্রয়িং রুমে হাঁটছিলাম। হঠাৎ দেখি আমার সামনে এসে নিজের কোমরে হাত রেখে রেগে মেগে দাঁড়িয়ে আছে একটা ভূত, যার নাম সাইদ। একটুও ভয় পাচ্ছি না এই ভূতকে, কিন্তু রেগে মেগে লাল হয়ে দাঁড়িয়ে থাকার কারণটাই তো খুঁজে পাচ্ছি না। কিরে, এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? সাইদ বলল, অন্ধ হয়ে গেছো? চোখে কি এত বড় গাড়িটা দেখতে পাচ্ছ না? আমি আশেপাশে ফ্লোরে কোনো গাড়ি খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো গাড়িটা আমার পায়ের নিচে। হ্যাঁ, মাঝারি আকৃতির রিমোট কন্ট্রোল রোবট গাড়িটা আমার পায়ের নিচেই। আমি 2 পা সমানভাবে রেখে গাড়ির উপর দাঁড়িয়ে আছি। দ্রুত নেমে গেলাম গাড়ি থেকে। পর্যবেক্ষণ করে দেখলাম গাড়িটা একদিকে ঢাল হয়ে গেছে, উপরের দিকটা চ্যাপ্টা হয়ে গেছে। আমার ভারে কি চাকা পাংচার হয়ে গেল নাকি? না, এটা তো ভেঙে গেছে। একটা চাকার টুকরো হয়ে 2 ভাগ হয়ে পড়ে আছে। গাড়িটা মাহিন ভাইয়া বাণিজ্য মেলা থেকে কিনে দিয়েছিল। আমার তো হাসি পাচ্ছে খুব, কিন্তু এখন হাসলে যে এলাহি কাণ্ড ঘটবে, কি করা যায়? উল্টো আমি রেগে এক লাথি দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিলাম গাড়িটাকে। চিৎকার করে বলতে লাগলাম, ঘরের ভেতর কি গাড়ি চালানোর রাস্তা বসিয়েছি? গাড়ি চালাতে হলে রাস্তায় যা, ড্রাইভারও তো ঠিক না, মানুষের পায়ের নিচে এনে গাড়ি রাখে। যা, দূর হয় এখান থেকে। শুরু হয়ে গেল সাইদের কান্না। কান্না করতে করতে কিচেনে মার কাছে চলে গেল। এবার আমার কি হবে? বাবাও তো বাসায় নেই। এখন মার হাত থেকে আমাকে বাঁচাবে কে? আমি পালাই। কোথায় যাব? ছাদই এখন আমার জন্য নিরাপদ। মা রান্না রেখে সেখানে আসবে না। ছাদে যাওয়ার জন্য মেন দরজা খুলতেই দেখি শান্তা আপু এইমাত্র কলিং বেল বাজাতে যাচ্ছিল। শান্তা আপু বলল, বাবা, দরজা বাজানোর আগেই দরজা খুলে গেল। অপেক্ষায় ছিলি নাকি আমার জন্য? বয়েই গেছে আমার। তাছাড়া সকাল সকাল ব্যাগ নিয়ে তুমি এখানে কেন? বাবু কোথায়? ভাইয়ার সাথে ঝগড়া করে চলে এসেছো নাকি? পিছন থেকে ভাইয়া জবাব দিল, হ্যাঁ ঠিক ধরেছ, কিন্তু আমরাও কম কিসে।
বাবা মেয়ে রেডি হয়ে পিছু পিছু চলে এলাম। আসসালামু আলাইকুম স্যার। থুকু ভাইয়া, এই বিষয়টা আমি কিছুতেই ঠিক করতে পারি না। ভার্সিটিতে থাকলে ভাইয়া বলে ফেলি, আর বাসায় এলে স্যার, সব উল্টাপাল্টা হয়ে যায়। ভাইয়া হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? ভালো না থাকলেও কিন্তু আজ ভালো থাকতে হবে, সে দেখা যাবে। আমি কিন্তু সত্যি ভেবেছিলাম আপু রাগ করে চলে এসেছে। ভেতরে আসুন। আপু বলল, তুই দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ভেতরে আসবো কিভাবে? চেঁচাস না, সরছি তো। আপু ভাইয়া ভেতরে এলে আমি ভাইয়ার কাছ থেকে মাহিকে কোলে নিলাম। আপু, ভাইয়া কিন্তু খুব চালাক, ভারী ব্যাগটা তোমাকে বহন করতে দিয়েছে, আর স্বল্প ওজনে টুনটুনি মাহিকে ভাইয়া নিয়েছে। ভাইয়া হেসে বললেন। আপু বলল, তা জানা আছে আমার, কিন্তু এসব কি ভাঙা গাড়ি এখানে কেন? তোমাদের রিসিভ করতেই তো পাঠালাম, উঠে পড়ো। মা এলো কিচেন থেকে, হাতে খুন্তি, হয়তো আমাকে তাড়া করার জন্য। সাথে সাইদ, বেচারা দু চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে। আমার কি, আমি তো আর ইচ্ছে করে করিনি, ড্রাইভারের দোষ। ভাইয়া মাকে সালাম দিল। মা জবাব দিয়ে আমার কাছে এলো বাবুর উদ্দেশ্যে। মা, তুমি রান্না করছো, এখন বাবুকে নিতে পারবে না। নিব না। মা মাহির কপালে চুমু দিয়ে আবার কিচেনে চলে গেল। এদিকে সাইদ কান্না করতে করতে আপুর কাছে আমার নামে ঝুড়ি ভর্তি নালিশ জমা করলো। আপু সান্ত্বনা দিল, আরেকটা গাড়ি কিনে দিবে। আশ্চর্য, ক্লাস 10-এ পড়ে, এখনো ছোট বাচ্চার মতো কান্না করে। সারে, মাহিন ভাইয়া সাইদকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। আপু বরকা হিজাব খুলে মার সাথে কিচেনে চলে গেল, আর আমি মাহিকে নিয়ে ড্রয়িং রুমে টিভি অন করে বসে আছি। আপুর ফোন বেজেই চলেছে। আমি আপুকে ডেকে বললাম, তারপর আপু এসে ফোন রিসিভ করলো। কথার স্টাইল দেখে বুঝে গেলাম ইমা আপুর সাথে কথা বলছে। কথা শেষ হলে আমি আপুকে প্রশ্ন করলাম, আপু, ইমা আপু কি আসবে নাকি? শান্তা আপু বলল, হ্যাঁ। ওয়াও, নানু বাড়ির সবাইকে ইনভাইট করলেও পারতো, অনেক দিন পর সব ভাই বোনেরা একসাথে হতাম। আচ্ছা, তোর বিয়েতে করব। মাহি ঘুমিয়ে পড়লে তাকে শুইয়ে দিই, আমি গোসল করতে চলে গেলাম। মেহমান নাকি দুপুরে আসবে, তাই আগে ভাগে রেডি হতে হবে। গোসল শেষে দেখলাম ইমা আপু এসে পড়েছে ইভাজকে নিয়ে। ভাই ভাইয়া বিকেলে আসবে। যারা বাসায় ছিলাম সবাই হালকা নাস্তা করে নিলাম। মেহমানদের জন্য কাঁচের জগে স্পেশাল অরেঞ্জ আর ম্যাঙ্গো জুস বানিয়ে ফ্রিজে রাখলাম। সবাইকে নিষেধ করলাম কেউ যেন না ধরে। অবশ্য মা, ইভাজ আর আপুদের এক গ্লাস করে ম্যাঙ্গো জুস দিয়েছি। ম্যাঙ্গো জুস ঠিকই ছিল, কিন্তু অরেঞ্জ জুসটা জুস না, স্যালাইন। চিনির পরিবর্তে লবণ আর অরেঞ্জ ফ্লেভার। ছেলে মনের মতো হলে অরেঞ্জ জুসটা শুধুমাত্র ছেলের জন্য, আর ছেলে আমার যোগ্য না হলে অরেঞ্জ জুস সব মেহমানদের জন্য। আমার যতটুকু ধারণা ছেলে শিক্ষিত হবে, তা না হলে তো মা বাবা মেহমানদের আসতে বলতো না। রুমে আসার পর শান্তা আপু ইমা আপুর কাছে একটা লাল সোনালি মিশ্রিত শাড়ি দিল আমাকে পরানোর জন্য। শাড়ি পরবো আমি? হ্যাঁ, পাগল নাকি? প্রথমবার দেখতে আসবে, এখনই শাড়ি পরতে হবে? কথা কম বল, যা বলছি তা কর। দুই বোনের জোড়াজুড়িতে শাড়িই পরতে হলো। শাড়িটা খুব সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা কতক্ষণ বহন করতে পারবো তা আল্লাহই ভালো জানেন। আয়নার সামনে নিজেকে ঘুরে ফিরে কয়েকবার দেখলাম। বাহ, মানিয়েছে আমাকে। এতবার আয়না দেখলে আয়না ফেটে যাবে। এদিকে আয় এবার। শাড়িটা কার? আমার খুব পছন্দ হয়েছে। যারই হোক, ফেরত পাচ্ছ না বলে দিলাম। দিতে হবে না, এটা তোরই। ওহো, দুই বোন উঠে পড়ে লেগেছে আমাকে সাজাতে। সাজটা মনে হচ্ছে একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে। আপু, সাজটা কি বেশি হয়ে যাচ্ছে না? এমনভাবে সাজাচ্ছ যেন আজ আমার বিয়ে। বিয়ে হলে তো ভালোই হতো। কবে থেকে আশায় আছি নাফিসার বিয়ে খাবো। তোমাদের মতিগতি ভালো দেখাচ্ছে না। আজ কি সত্যি আমার বিয়ে নাকি? আরে না, প্রথম দেখাতেই বিয়ে হয়ে যায় নাকি? আর আমরা বিশাল আয়োজন না করেই নাফিসের বিয়ে দিব নাকি? চিন্তা করিস না, তোকে বিয়ের সময় পার্সোনা থেকে সাজাবো। ঢং, তাড়াতাড়ি করো, তোমাদের কাজে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। একটু পর মাহিন ভাইয়া এসে বলল,
ওনারা এসে গেছেন। ইমা আপু বাইরে বেরিয়ে গেল। এদিকে আমার সাজুগুজুও শেষ। একটু বেশিই সাজিয়ে ফেলেছে আপুরা। তাড়াহুড়ো বিয়েতে মেয়েদের বাসায় যেমন সাজায়, আমার সাজটাও অনেকটা সেরকমই। যাই হোক, আমাকে দেখতে খারাপ লাগছে না। কয়েকটা সেলফি তুলে নিলাম। ইচ্ছে করছে ছুটে গিয়ে দেখে আসি মেহমানদের। সেটা কি সম্ভব? আপু, মেহমানদের সামনে কখন যাব? এ তো তারা কিসের, যখন ডাকবো তখন যাবি। জুস কিন্তু আমি সার্ভ করব। কেন? সিনেমাতে দেখো না, মেয়েরা মাথায় বড় ঘোমটা টেনে মেহমানদের সামনে শরবত নিয়ে যায়। হি 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 হি। আচ্ছা। ইমা আপু এসে বলল আমাকে ড্রয়িং রুমে যেতে। আমিও মাথায় ছোট ঘোমটা টেনে বের হচ্ছিলাম, সাথে শান্তা আপুও। এমন সময় মাহিন ভাইয়া এসে সামনে দাঁড়ালো। ভাইয়ার মুখে অদ্ভুত এক হাসি। ফ্রিজে জুস রেখেছে কে? নাফিসা বানিয়েছে মেহমানদের জন্য। কেন, খাবে তুমি? আমি আলাদাভাবে বানিয়ে দেব। না, তৃপ্তি মিটে গেছে। অস্তগফিরুল্লাহ, ভাইয়া কি অরেঞ্জ জুস খেয়েছে? কথাটা আমার দিকে তাকিয়ে বলেছে নিশ্চয়ই খেয়েছে। আমি ভাইয়াতে ইশারা করে না করলাম কিছু বলতে। ভাইয়া হেসে আবার ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমের সমাগম বেশি মনে হচ্ছে। লোকজন অনেক এসেছে নাকি? আপু কি যেন নিতে খাটের পাশে গেল। আমি একটু এগিয়ে আমার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। মানুষজন দেখে তো আমি অবাক। নানু বাড়ির সবাই এসেছে, কিন্তু ওই মেহমানরা কোথায়? মামারা এখানে নেই, ভাইয়ারাও নেই, শুধু মা, মামিরা আর ইফাজ, রিয়াদ, রেহানের ভাই বয়স 2 বছর, হিমার ভাই বয়স 3 বছর এখানে। শান্তা আপু আমাকে আরেকটু সামনে ধাক্কা দিয়ে মামিদের উদ্দেশ্যে বলল, এই যে তোমাদের বাড়ির বউ। আপু, কি বলছো এসব? কেন? মা তো বলল আমাকে দেখতে মেহমান আসবে। ইমরান ভাইয়ার জন্যই তো মামিরা দেখতে এলো তোকে। আজ তোর এঙ্গেজমেন্ট। কেমন লাগলো সারপ্রাইজটা? আপুর কথা শুনে তো আমার স্ট্রোক করার পালা। বড় মামি সোফা থেকে উঠে এসে আমার থুতনি ধরে বললেন, মাশাআল্লাহ, নাফিসা কি যাবে না আমাদের বাড়ির বউ হয়ে? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। এমন সময় মেন দরজা দিয়ে ইমরান ভাইয়া, মাহিন ভাইয়া, ফাহিম ভাইয়া, হিমা, হিয়া, শাহিদ আর রেহান এলো। এতক্ষণ কোথায় ছিল? ছাদে নাকি? হিমা, হিয়া দৌড়ে এলো আমার কাছে। হিমা বলল, ওয়াও আপু, কত কিউট লাগছে তোমাকে। হিয়া বলল, একদম বউ বউ লাগছে আপু, আর তোদের একদম পেতনি ফেতনি লাগছে। হিমা হেসে বলল, হি হি হি। আমি ইমরান ভাইয়ার দিকে তাকিয়ে আছি। রাগে আমার গা ঝিমঝিম করছে, মন চাইছে চিবিয়ে খেয়ে ফেলে সবগুলাকে। ইমরান ভাইয়া আমার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে আবার ভাইয়াদের সাথে সোফায় বসলো। আমি রেগে মাথা থেকে ঘোমটা ফেলে দ্রুত পায়ে আমার রুমে চলে এলাম। বিষয়টা সবাই লক্ষ্য করেছে। শান্তা আপু পেছন থেকে ডাকছিল, কে শোনে কার কথা। আমি রুমে এসে দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে লাগালাম, কিন্তু লক পড়েনি। শব্দটা হয়তো ড্রয়িং রুমে পৌঁছে গেছে। খাটে বসে পা ঝুলাতে লাগলাম। প্রচুর রাগ হচ্ছে, কান্না করতে ইচ্ছে করছে আমার। সবাই এমন কেন? একটাবার বললে কি হতো? হাতের চুড়িগুলো সব খুলে ফেললাম। আমার সব প্ল্যান শেষ করে দিল। এতক্ষণ ধৈর্য ধরে এবার 2 চোখ বেয়ে পানি পড়েই গেল। দ্রুত ইমা আপু এলো আমার রুমে। দরজা পর্যন্ত এসে আমাকে খাটে বসে থাকতে দেখে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর দরজা লক করে এসে আমার পাশে বসলো। কি হলো তোর? এভাবে চলে এলি কেন? আমি চুপ। নাফিসা, ইমরান কি পছন্দ না? আমি চুপ। নাফিসা, ইমরান কি পছন্দ না? আমি চুপ। আমি কোনো জবাব দিচ্ছি না, শুধু নীরবে টুপটাপ চোখের জল ফেলছি। আপু খাটে পা তুলে বসলো। তারপর আমার মুখটা 2 হাতে ধরে নিজের দিকে ঘুরিয়ে দিল। দেখ নাফিসা, বাবা মা আর ফুপা ফুপি তোরা ছোট থাকতেই তোদের বিয়ে ঠিক করে রেখেছে। আমি অবাক হয়ে আপুর দিকে তাকালাম। আপু আবার বলতে লাগলো, মুরব্বীরা ছাড়া আমরা কেউই জানতাম না সেটা। আমি জেনেছি শান্তার বিয়ের সময়, আর বাকিরা গত 1 সপ্তাহ যাবত জেনেছে। বড়রা এনগেজমেন্টের দিন ঠিক করলে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কিছু জানাইনি তোকে। আর ফুপা ফুপি বিশ্বাস করতেন শান্তার মতো তাদের ছোট মেয়ে নাফিসাও মা বাবার ইচ্ছের উপরেই নির্ভরশীল। তবু এনগেজমেন্টের দিন ঠিক হওয়ার পর ফুপা ফুপি তোকে নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আমি আর শান্তা ওনাদের না করি সারপ্রাইজটা দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে তুই সারপ্রাইজ না হয়ে কষ্ট পেয়েছিস। সরি, তোকে এভাবে কষ্ট দিতে চাইনি।
ইমরানকে পছন্দ না হলে এই বিয়েতে তোর ইচ্ছে না থাকলে বলতে পারিস, সংসার তুই করবি, এখানে তোর মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা তো একই পরিবার, তুই না করলে এখানে কোনো সম্পর্কের ফাটল ধরবে না। সবাই তোকে সবচেয়ে বেশি আদর করে আর তোর সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব দিবে। ইমা আপু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কান্না না করে আমাকে সবটা বল, বাকিরা টেনশন করছে। তুই কি অন্য কাউকে পছন্দ করিস? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। তাহলে ইমরানকে স্বামী হিসেবে পছন্দ নয়? আমি কি একবারও বলেছি তোমাদের যে ভাইয়াকে পছন্দ নয়? তাহলে এমন রিয়াক্ট করার মানে কি? মানে হচ্ছে কত প্ল্যান করে রেখেছিলাম আমি, আর তোমরা সবাই মিলে আমার প্ল্যান মাটি করে দিলে। ভেবেছিলাম বিয়ের জন্য মেহমান আমাকে দেখতে এলে যদি পাত্র মনের মতো না হয় তাহলে স্পেশাল মেনু দিয়ে কয়েকটা সম্বন্ধ তাড়াবো, আর যদি পাত্র আমার মনের মতো হয় আর বাবা মায়েরও পছন্দ হয় তাহলে পাত্রের 360 ডিগ্রি ক্লাস নিয়ে দেখবো সে আমাকে গ্রহণ করে কিনা। আমার সব ধাওয়া যদি সহ্য করতে পারে তাহলেই আমি রাজি থাকবো। আর বেশ কয়েকবার আমাকে দেখতে আসবে, প্রতিবারই মুঠো ভর্তি সালামি দিয়ে যাবে। সেখানে তোমরা কি করলে? প্রচুর সারপ্রাইজ দিতে প্রথম দেখাতেই এনগেজমেন্ট, তারপর বলবে দ্বিতীয় সারপ্রাইজ দিতে একেবারে বিয়ে। বিয়ে তো একবারই হয়, একটু মজা না করলে হয়? আর সেখানে তোমরা এসে আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিলে। ইমা আপু এতক্ষণ হাঁ করে আমার কথা শুনছিল আর এখন রুম কাঁপিয়ে হাসছে। অদ্ভুত মেয়ে, তোকে মজা করতে নিষেধ করলো কে? এখন কি মজা করা যাবে না? ইমরানের পরিবারে তোকে বেশ কয়েকবার দেখতে আসবে, আর সালামি আদায়ের কৌশল তো নাফিসারই ভালো জানা, এটা আর আমার বলার প্রয়োজন নেই। তুই যেভাবে চাইবি সেভাবেই হবে। এখন তুই আমাকে এটা বল, আজ ইমরান নাফিসার এনগেজমেন্ট হবে কি না? হবে ভেবে বলছিস তো? এনগেজমেন্ট কিন্তু বিয়েরই একটা অংশ। নাফিসা কিন্তু ইমরানের হয়ে যাবে। চুরি পড়তে পড়তে ভয় দেখানোর চেষ্টা করছো। নাফিসাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমার ভাইকে আমি ভয় পাই না, আমাকে উল্টো ভয় পায় সবাই। জানি আমি। দেখি তো চোখের পানিতে মেকআপ ধুয়ে নিয়েছিস একেবারে। আপু মেকআপ ঠিক করে দিল, আমি আবার আয়নায় নিজেকে দেখে নিলাম। হ্যাঁ ঠিক আছে সব। মাথায় আবার টিকলি পর্যন্ত ছোট করে ঘোমটা টেনে নিলাম। আবার আপুকে দেখতে বললাম সব ঠিক আছে কিনা। আপু আমার কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ আমার প্রিয় বোন, তাহলে খুব শীঘ্রই ভাবি হতে যাচ্ছি। খবরদার, কখনো ভাবি বলেছ তো? আমি সবসময় তোমার ছোট বোনই আছি। আমি কেন ভাবি ডাকতে যাব? একে তো আমার ছোট বোন, অন্যদিকে আমার ছোট ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ না তো যে ভাবি ডাকবো? সম্পর্কটা আমাদের ঠিক এমনই থাকবে যেমনটা আছে। চল এবার। আপুর সাথে ড্রয়িং রুমে এলাম। বাবা আর মামারাও এসে গেছে। পিচ্চিগুলো দৌড়াদৌড়ি করছে, আর বড়দের সবার মুখেই চিন্তার ছাপ, শুধু ইমা আপুর মুখে হাসি। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়াচ্ছে। এভাবে আমাকে দেখছো কেন? আমি কি এলিয়েন নাকি? তোমাদের কি কাজ আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ক্ষুধা লাগছে। আমি এক প্রকার হেসে কথাগুলো দ্রুত বলে ফেললাম। আমার কথা শুনে বাকিরাও সমান তালে হাসলো। তারপর আংটি পরানো পর্ব শেষ হলো। আংটির সাইজটা মাঝারি, ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু আমার গয়না পরতে ভাল লাগে না। নাফিসা, এই আংটি কিন্তু পরে থাকতে হবে, খুলবি না, পরে দেখা যাবে। সবাইকে সালাম কর। সালামি রেডি রাখো। একে একে সবাইকে সালাম করতে লাগলাম, আর সবার কাছ থেকেই সালামি পেলাম। প্রথমে বাবা মা, তারপর মামা মামি, ভাইয়া আপুদেরও বাদ রাখিনি। সবাইকে সালাম করেছি। যদিও সালাম করেছি শুধু মা বাবা, বড় মামা, বড় মামি আর মেঝো মামাকে, আর কেউ সালাম করতে দেয়নি। মায়ের কাছ থেকে সালামি বাকি আছে, পরে দেবে। নাফিসা, টাকা তো মুঠোই নিচ্ছে না, আমি হেল্প করব? কোনো প্রয়োজন নেই। ইমা আপু ধরো, তোমাকেও সালাম করতে হবে? না লাগবে না, আমার লাগবে। কি? সালামি? পকেটে টাকা নেই, ওয়ালেটে আছে, তুমি দিবা নাকি আমি নিব? আচ্ছা আমিই দিচ্ছি। নাফিসা তো 5 টাকা পেলেও খুশি, তাই না? আমি তো কাউকে অ্যামাউন্ট বলে দেইনি। ইমরান ভাইয়া পকেট থেকে ওয়ালেট বের করে 2000 টাকা দিল। তবে হায়েস্ট ছিল বড় মামা, 5000 টাকা দিয়েছে। বাকিদেরটা আর দেখিনি। আহা, কত টাকা! নাফিসা তো আজ আমাদের ট্রিট দিবে, তাই না? অবশ্যই। কোথায়? সাইদের রুমে যান। মা চলে গেলেন খাবার রেডি করতে। আমি ফ্রিজ থেকে ম্যাঙ্গো জুস নামিয়ে শান্তাপুর হাতে দিলাম মামা মামিদের দেওয়ার জন্য। হিমা, হিয়া আর ভাইয়ারা সাইদের রুমে চলে গেল। আমি অরেঞ্জ জুসের জগ নিয়ে সাইদের রুমে চলে গেলাম, সাথে 2টো গ্লাসও আনলাম। অরেঞ্জ জুস দেখেই মাহিন ভাইয়া বলল, আমি খেয়েছি, এখন আর খাবো না,
ইমরান খাও আমরটা। এত কষ্ট করে বানালাম, পুরো জগ শেষ করতে হবে বলে দিলাম। ইমরান ভাইয়া উঠে এসে আমার হাত থেকে গ্লাস আর জগ নিয়ে নিল। ফাহিম ভাইয়াকে এক গ্লাস দিয়ে নিজে এক গ্লাস নিল। দুজনেই জুস মুখে নিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। মাহিম ভাইয়া হাসছে, আমিও হাসতে হাসতে আবার বললাম, পুরো জগ শেষ করতে হবে। ফাহিম ভাইয়া জুস মুখে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর ইমরান ভাইয়া কোনো মতে গলা দিয়ে নামিয়ে নিল। ইমরান বলল, হিমা, হিয়া খাবি না, নে ধর। আমি হাসতে হাসতে সেখান থেকে আমার রুমে চলে এলাম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। ওমা, এ কি দেখছি, সাইদ আর রেহান কি সুন্দর করে পায়ের উপর পা তুলে আমার খাটে শুয়ে দুজনে দুই মোবাইল নিয়ে গেমস খেলছে। সাইদের হাতে সম্ভবত মাহিন ভাইয়ার ফোন, আর রেহানের হাতে আমার ফোন। কিরে তোরা এখানে, ওদিকে ভাইয়ারা তোদের রেখেই সব সাবার করছিস। রেহান বলল, কি বলবো কেন, গিয়ে দেখ। দুজনেই উঠে দৌড় দিল। আমি হাসতে হাসতে জানালার পাশে দাঁড়ালাম। বাইরে থেকে খুব সুন্দর বাতাস আসছে। আমার ফোনটা নিয়ে কয়েকটা সেলফিও তুলে নিলাম। ড্রয়িং রুমে আংটি পরানোর সময়ও ইমরান ভাইয়ের ক্যামেরায় অনেকগুলো ছবি তুলেছে সাইদ আর রেহান। এখন বাতাসটা খুব গভীরভাবে অনুভব করতে লাগলাম। হঠাৎ পেছন থেকে ইমরান ভাইয়া বলে উঠল, নাফিসা, ফুপা কি লবণের ফ্যাক্টরি দিয়েছে? আমি ভ্রু কুচকে পেছনে তাকালাম। ইমরানের এক হাতে জুসের গ্লাস, অন্য হাতে মোবাইল। মোবাইল পকেটে রেখে আমার দিকে এগিয়ে এসে বলল, ফুপার ফ্যাক্টরি না থাকলে তো জুসে এত লবণ অন্তত নাফিসা দিত না। হি হি হি, জানো তো চিনির দাম বেশি, তাই পরিবর্তক দ্রব্য হিসেবে লবণের ব্যবহার বৃদ্ধি করেছি। আচ্ছা, এত টেস্টি রেসিপির স্বাদ যে বানিয়েছে, সে একটু না নিলে কেমন হয়? এই কথা বলতেই ইমরান আচমকা আমাকে এক হাতে ঝাপটে ধরে জোর করে মুখে জুস ঢেলে দিল। আমি ওয়াক শব্দ করে জুস মুখ থেকে মেঝেতে ফেলে দিলাম। ইমরান আমার হাত থেকে মোবাইল নিয়ে একসাথে দুজনের কয়েকটা সেলফি তুলে নিল। সেলফিগুলো এমন যেখানে ইমরান হাসছে আর আমার মুখ বিকৃত। তারপর ইমরানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, রেগে তাকালাম আর মুখ মুছতে লাগলাম। ইমরান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। ইমরানের বাচ্চা! বেশ কয়েকবার কুলি করেও লবণাক্ত স্বাদ ছড়াতে পারলাম না। মামা মামিরা খাবার শেষ করে ফেলেছে। আমি খাবার টেবিলে এসে বসলাম। মা, ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। সবাইকে ডেকে এনে একসাথে বসো। পারবো না কাউকে ডাকতে, যার যার পেটে টান পড়বে সে এমনিতেই আসবে। ইমা আপু বলল, এমন বিহেভ করছিস কেন, কি হয়েছে? আমি কোনো উত্তর দিলাম না। শান্তা গেল সবাইকে ডেকে আনতে। সাইদের রুমে থাকা সবাই এলো। ইমরান জুসের জগ নিয়ে টেবিলে রাখলো। ইমরানকে দেখে আমার রাগ আরও বাড়লো। অন্যদিকে ইমরানের মুখে শয়তানি হাসি, আর যারা জুস খেয়েছে কারো মুখে হাসি, কারো মুখ ব্যাঙাচি। হিয়া বলল, ছি আপু, এটা কিভাবে করতে পারলি? আমার তো বমি বমি লাগছে। রেগে বমি করলে ঘর থেকে বের হয়ে যা, টেবিলে কি করছিস? ইমা আপু বলল, কি হয়েছে, সবার অবস্থা এমন কেন? ইমরান বলল, জুস থেকে একটু জুস খাও, সব উত্তর পেয়ে যাবে। রেহান বলল, না গো আপু, খাইও না, জুসে লবণের কারখানা, ডায়রিয়া ছুটে যাবে। ইমা আপু হেসে বলল, তাহলে এই ব্যাপার, জুস তো নাফিসা বানিয়েছে, কিন্তু নাফিসার রাগের কারণ কি? শান্তা আপু বলল, ভুলে মনে হয় নিজেই খেয়ে নিয়েছে। সবাই হেসে উঠল। ইমরান আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে, আর আমার প্রচুর রাগ হচ্ছে। তবুও রাগ কন্ট্রোল করে খাওয়াতে মন দিলাম। সবাই খাবার শেষ করলো। আমি মাহিকে কোলে নিয়ে সাইদের রুমের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে যেতেই দেখলাম ইমরান ইমা আপুর সাথে কথা বলছে। ইমরান বলল, আপু, নাফিসা কি মন থেকে মানছে সম্পর্কটা, নাকি ফ্যামিলি ডিসিশনে বাধ্য হয়ে মেনে নিচ্ছে? ইমা আপু বলল, আমি তো কথা বললাম ওর সাথে, ওর কথায় এমন কিছু প্রকাশ পাইনি যে ও নিজ থেকে মানছে না। আমি সেখান থেকে নিজের রুমের দিকে পা বাড়ালাম। আশ্চর্য, আমাকে কি সবার কাছে গিয়ে বলতে হবে যে আমি বিয়েতে রাজি? যত সব, তুই কিছু বল তো মাহি। হঠাৎ হিমেল চিৎকার করে উঠল। শব্দটা আমার রুম থেকে এসেছে। আমি কাছাকাছি থাকায় দ্রুত সেখানে চলে গেলাম। দৃশ্য দেখে আমি খুব জোরে হাসতে লাগলাম। হিমেল হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে মেঝেতে পড়ে আছে, পাশে দাঁড়িয়ে ইফাজ আর রিয়াদ। কিছুক্ষণ আগে ইমরান আমার মুখে জুস ঢেলে দিলে আমি তা ফ্লোরে ফেলে দিয়েছিলাম, আর হিমেল বেচারা দৌড়াতে গিয়ে পিছলে পড়েছে। আমি হাসতে হাসতে বসে পড়লাম। মাহি কোলে থাকায় হিমেলকে তুলতেও পারছি না, তবু এক হাতের চেষ্টা করছি। ইমা ইমরান পাশের রুম থেকে দ্রুত এলো।
দেখলো আমি হাসতে হাসতে লুটিয়ে পড়ছি, পাশে দাঁড়িয়ে ইফাজ আর রিয়াদও হাসছে। ইমরান হিমেলকে টেনে তুলল। ইমা হিমেলকে কোলে নিয়ে শান্ত করতে লাগলো। ইমা আপু বলল, এই মেয়ে, পাগলের মতো হাসছিস কেন? আর এখানে পানি এলো কিভাবে? ইমরান বলল, নাফিসা জুস ফেলেছে। আমার হাসি যেন থামছেই না। ইমরান আমার কাছ থেকে মাহিকে কোলে নিল। ইমরান বলল, আসলেই একটা পাগল, উঠ। ভাইয়া, মেয়েরা পাগল হয় না, পাগলি হয়। এবার ইমা আর ইমরানও হেসে ফেলল। ইমরান এক হাতে মাহিকে কোলে নিয়ে অন্য হাত বাড়িয়ে দিল আমাকে ওঠানোর জন্য। আমি ইমরানের হাত ধরে উঠে দাঁড়ালাম। হাসতে হাসতে শাড়ি ঝেড়ে ঠিক করে নিলাম। আপু, আর কতক্ষণ শাড়ি পরে থাকবো? চেঞ্জ করে ফেলি। ইমা আপু বলল, ছাদে যাব ছবি তুলতে, পরে চেঞ্জ করিস। কিছুক্ষণ পর সবাই মিলে ছাদে গেলাম। যার যার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ছবি তুললো। ছবি তোলার কি স্টাইল এক একজনের, সিঙ্গেল পিক, কাপল পিক, ফ্যামিলি পিক, আর সাইদ রেহানের জ্যাকসন স্টাইল পিক তো আছেই। ইমরানের ক্যামেরা ফুল হয়ে গেল। সন্ধ্যার পর সবাই যার যার বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিন স্যার, শান্তা আর ইফাজকে নিয়ে ইমা আপু শুধু নাফিসাদের বাসায় রইল। হিমা হিয়াও থাকতে চেয়েছিল, কিন্তু তাদের দেখা দেখি বাকি পিচ্ছিরাও থাকার আবদার করায় স্কুল খোলা থাকায় মামা মামি কাউকেই রেখে যাননি। এক প্রকার হই হুল্লোড় করেই সারাটা দিন কেটে গেল। রাতে ইমা আপুর সাথে গল্প করতে করতে আর ইফাজের সাথে দুষ্টুমি করে ঘুমিয়ে পড়ল নাফিসা। সকালে মাহিন, নাফিসা ভার্সিটিতে যাবে? হ্যাঁ। তাহলে রেডি হয়ে আসো, একসাথে যাই। আচ্ছা। মাহিকে আমার কাছে দাও। মাহিন ভাইয়ের কাছে মাহিকে দিয়ে নাফিসা তার রুমে চলে এলো। ইফাজ কোথায় আপু? সাইদের সাথে বের হয়েছে রুম থেকে। তুমি কি আজ চলে যাবে? হ্যাঁ। না, শান্তা আপু যতদিন আছে তুমিও ততদিন থাকবে। তাহলে শান্তাকেও বলি আজ চলে যেতে। বেশি কথা বলো না, মুড খারাপ হয়ে যাবে। আচ্ছা, আজ যাচ্ছি না। তুই ভার্সিটিতে যাবি? হ্যাঁ। তাহলে আমি থেকে কি করব? কেন, শান্তা আপু আর তুমি তোমাদের কথার ফুলঝুরি খুলে বসবে, সাথে মা তো আছেই। আচ্ছা। ফাহিম ভাইয়া কেন চলে গেল? এখানে থেকেও তো অফিস যেতে পারতো। হ্যাঁ, সবাইকে তোদের বাসায় রেখে দে। না করছে কে থাকতে? ইমা আপুর সাথে কথা বলতে বলতে নাফিসা রেডি হয়ে গেল। অতঃপর দুই বোন একসাথে ড্রয়িং রুমে এলো। মাহিন ভাইয়া আবার কোথায় গেছে? ইম্পর্টেন্ট কাজে। মানেটা বিয়ের পর বুঝে নিবে। মাহিন আর মাহিকে নিয়ে শান্তা একসাথে শান্তার রুম থেকে বেরিয়ে এলো। ওহো, তো ইয়ে হে মহব্বতেন। মানে? এত মানে করো না তো, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাফিসা মাহিন স্যারের সাথে ভার্সিটিতে চলে গেল। দিনার সাথে ক্লাসে দেখা হলো। তাদের এক বেস্টু নিসা হাজবেন্ডের সাথে দেশের বাইরে চলে গেছে। ফোনে যোগাযোগ আছে তাদের মধ্যে। দিনারও বিয়ে হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো শ্বশুর বাড়িতে নেওয়া হয়নি। অনার্স কমপ্লিট হলে তারপর। দিনা, তোর হাতে রিং তো কি হয়েছে? তুই তো কোনো গয়না পরিস না। এঙ্গেজমেন্ট হয়ে যায়নি তো আবার? এ তো বুঝে যাস কিভাবে? মানে কি? সত্যি তুই এঙ্গেজড? বিশ্বাস হচ্ছে না। কি বলছিস? একবার জানাস শুনি কেমনে কি? আমি নিজেই জানতাম না, তোকে জানাবো কিভাবে? তুই নিজে একটা পাগল, আমাকেও পাগল বানাবি। কি বলছিস সেসব? মেয়েরা পাগলি হয়। আর বিশ্বাস না হলে মাহিন স্যারের কাছে যা, সব জেনে যাবি। OMG, তাহলে সত্যি তুই এঙ্গেজড? বারবার এক প্রশ্ন করার মানে হয়? আচ্ছা এটা বল, ভাইয়াটা কে? এটা আবার কেমন কথা? ভাইয়া ডেকে আবার জিজ্ঞেস করছিস ভাইয়া কে? ধুর, এত প্যাচাস কেন কথা? তোর জামাই কে? বিয়ে হয়নি আমার, শুধু এঙ্গেজমেন্ট হয়েছে। দিনার রেগে পিঠে একটা থাপ্পড় দিল। নাফিসায়া, বলছি আমার হবু বর হচ্ছে ইমরান ভাইয়া। ইমরান ভাইয়া তোর? হ্যাঁ, আমার মামাতো ভাই ইমরান। আল্লাহ, নাফিসা তুই আমাকে আগে জানালি না? আশ্চর্য, বললাম না আমি নিজেই জানতাম না।
কাল দুপুরে এঙ্গেজমেন্টের সময় জেনেছি আমি, এরপর তোকে জানাবো সে সময়ও পাইনি। নিসা জানে? তুই কাছে থেকেই জানতে পারলি না, আর নিসা তো বিলেতে। এক্সক্লুসিভলি জানাচ্ছি নিসাকে। আগে ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। ক্লাস শেষে নিসার সাথে কথা বলবো। আচ্ছা দোস্ত, ট্রিট দিবি বল, না হলে ইমরান ভাইয়া ফেসে যাবে। ইমরান ভাইয়াকে ফাঁসাতে পারলে তো ভালোই হবে তোদের জন্য। আমি ট্রিট দিলে আজীবন মনে রাখতে হবে। দিনাকে টানতে টানতে নাফিসা ক্লাসে চলে গেল। লাস্ট ইয়ার, তাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করে এখন। তবে ফানগুলো মিস হয় না। পরপর 3টা ক্লাস করলো। চতুর্থ ক্লাস বিরতি, শেষেরটা হবে কিনা সন্দেহ। ভার্সিটি ক্লাসগুলো এমনই, 2-3টা ক্লাস করলেই স্টুডেন্টরা পালানো শুরু করে। কৃষ্ণচূড়া গাছের নিচে ঘাসের উপর বসে নিসাকে ভিডিও কল করলো দিনা আর নাফিসা। বেশ কিছুক্ষণ 3 বেস্টু মিলে দুষ্টুমি করলো। কল কেটে নাফিসা আর দিনা ঝালমুড়ি খেতে খেতে গল্প করছিল। ঝালমুড়ির খরচটা নাফিসাই বহন করেছে। হঠাৎ মাহিন স্যার এলো। দিনা, ঝালমুড়ি খাবেন? আজ নাফিসা বিল দিয়েছে। না, খাও তোমরা। নাফিসা, এখন বাসায় যাবে নাকি শেষ ক্লাস করে তারপর যাবে? শেষ ক্লাস করার জন্যই তো বসে আছি। ভাইয়া, আপনি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার আর ক্লাস নেই। ফাহিম ভাইয়া কল করেছিল, আজ নন্দন পার্কে ঘুরতে যাবে। সত্যি? তাহলে আমি আর ক্লাস করব নাকি? চলেন চলেন। দিনা, তুইও চল, মজা হবে অনেক। হ্যাঁ দিনা, তুমিও চলো। না স্যার, আপনারা যান, আমি বাসায় যাব। আরে আয় তো, আমি আন্টিকে কল করে বলে দিব। না, আজ ইচ্ছে করছে না, অন্য কোনো দিন যাব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাফিসা ঝালমুড়ি খেতে খেতে মাহিন স্যারের সাথে বাসায় চলে এলো। এতক্ষণ সময় লাগে রেডি হতে? এক একজনের সাজ দেখলে গা জ্বলে। সেখানে যাব কখন, আসবো কখন? বাসায় তো 2টা বেজে গেছে। ভাইয়া, মাহিকে মায়ের কাছে দিয়ে চলুন, সাইদ ইফাজকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি, ওদের যেতে হবে না। দেখো, আরো 2 ঘন্টা লাগবে হয়তো। শান্তা, আগে রেডি হয়ে একেবারে দাপটে পড়েছে, সেজেছি আমরা। নাফিসা, তাহলে এত দেরি কেন? আমিও তো রেডি হয়েছি, কত সময় লেগেছে? আল্লাহ বাঁচিয়েছে, হিমালয় আর ইয়াহিয়া খান নেই এখানে, তাহলে বাসায় মাগরিবের আজান দিত। ইমা, রেডি আমরা, চল এবার। ভাইয়া, ফাহিম ভাইয়া কোথায় আছে কল করে জানুন। মাহিন, চলো যেতে যেতে কল করি। মাহিন স্যারের গাড়িতে সবাই রওনা দিল। নন্দন পার্কের সামনে ফাহিম ভাইয়ার গাড়ি। ফাহিম ভাইয়া তো আগেই এসে বসে আছে। মাহিন, আমরা মাঝ রাস্তায় থাকতেই ভাইয়া এসেছে। ইফাজ তাদের গাড়ি দেখলে দ্রুত নেমে দৌড় দিল। তারপর একে একে সবাই নামলো। ইফাজ গাড়ির কাছে যেতেই ফাহিম আর ইমরান বের হলো গাড়ি থেকে। ভাইয়া, তুমি এখানে? ইমরান, না, আমার প্রেতাত্মা এখানে। শাট আপ, তুমি আসছো? তাহলে হিমা, হিয়া, রেহানকে সাথে আনলে না কেন? আমি বাসা থেকে আসিনি, অফিস থেকে এসেছি। এমন সাহেবী বেশে অফিস যাও? ফকিরের বেশে যাওয়ার কথা ছিল অফিস। কি ভাব, যেন ব্যারিস্টারি পাশ করে এসেছে। ব্যারিস্টার তো পাশ করিনি, কিন্তু মাস্টার্স পাশ করেছি। মাথা চুলকাও কেন, উকুনাথে নাকি? তুই বুঝবি কি, এটাই স্টাইল। কথা বলতে বলতে দুজন কোথায় চলে এসেছে খেয়ালই নেই কারো। হঠাৎ এক লোক বলল, ম্যাম, টিকিট দেখান। দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। পেছনে তাকিয়ে দেখলো হাসতে হাসতে বাকিরাও আসছে। ফাহিম ভাইয়া এসে সবার টিকিট দেখালো। বাবা, এত আলাপন জমা, আমরা যে আশেপাশে আছি সে খেয়ালই নেই কারো। কেন, তোর খেয়াল রাখার লোক নেই? সে তো আছেই। তাহলে আর কি, যা ভেতরে যা, না হলে গেট বন্ধ করে দিবে। সবাই ভেতরে প্রবেশ করলো। প্রথমে পুরো পার্ক ঘুরে দেখলো। এরিয়া খুব বড় না, তবে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। সবাই ছবি তুললো, তবে আজ ক্যামেরা নয়, মোবাইলে তুলেছে। নাফিসা মূর্তিগুলোর সাথে ভিংচি কেটেও অনেক ছবি তুলেছে। অতঃপর তারা বরফের ঘরে এলো। মানুষ খুব কম এখানে। মিউজিক বেজে চলেছে, সাথে ডিজে লাইটিং।
নাচতে তো হবেই সবাইকে, যদিও কেউই নাচেনি। সাইদ আর ইফাজের ওড়াধুরা নাচ, নাফিসার বরফের উপর লাফালাফি, কয়েকবার পিছলেও পড়ছিল, পাশে ইমরান থাকার রক্ষা। অতঃপর তারা রাইডে চড়ার জন্য এলো। রাউন্ড রাইডে নাফিসা ওঠেনি, অল্পতেই মাথা ঘুরে পড়ে যাবে সে। শান্তা, ইমা আপুও ওঠেনি, শুধু ছেলেগুলো উঠেছে। ওয়াটার কোস্টারে এসে নিচের দিকে তাকিয়ে নাফিসার ভয় করছে, আবার চড়ার ইচ্ছেও হচ্ছে খুব। এদিকে কোস্টারম্যানগুলো দ্রুত ওঠার জন্য বলছে তাদের। প্রথমেই সাইদ আর ইফাজ একসাথে উঠে পড়ল, তারপর মাহিন স্যারের সাথে শান্তা, ফাহিম ভাইয়ার সাথে ইমা, অবশেষে বাকি ইমরান ও নাফিসা। ভাইয়া আমার ভয় লাগছে। এমন পিচ্চিরা উঠে আগে চলে গেছে, আর তোর ভয় লাগছে? উঠ, যদি উল্টে পড়ে যাই। বোন, ওইদিকে সিঁড়ি আছে, তুই নিচে যা, আর আমি এদিকে যাই। না না না, আমি যাব। ইমরান কোনো উত্তর না দিয়েই উঠে পড়ল, সাথে সাথে নাফিসাও ইমরানের পেছনে উঠে বসলো। কোস্টারম্যান নৌকা ছাড়তেই নাফিসা চিৎকার করে উঠল। নিচে নেমে সবাই হাসতে লাগলো। আহ, মজা লেগেছে খুব, আরেকবার উঠতে চাই। ইমরান, আমার কানের পর্দা ফেটে গেছে বোধহয়, এতক্ষণ উঠতে চায় না, এখন মজা পেয়ে আবার। এবার তারা রোলার কোস্টারে উঠল, এখানে সবাই একসাথে চিৎকার করেছে। ফাহিম, রেস্টুরেন্টে চলো, খেয়ে আসি। ইমরান, ভাইয়া কিছু বলেছেন, জোরে বলেন, শুনি না কিছু। ফাহিম, ইমরান কিছু বলছো? শুনতে পাচ্ছি না, হাহা। এ আল্লাহ, মেয়েদের গলায় কত জোর দিয়েছো তুমি। সাধু সাজতে আসছে, তুই চিৎকার করনি? তোমাদের মতো এমন? চুপ, ভাইয়া চলুন, আমার ক্ষুধা লাগছে খুব। আসছে আরেক খাদক, বাসা থেকে আসার সময় খাস নাই? কোস্টারে উঠে হজম হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আল্লাহ, এক প্যাকেট বিরিয়ানি 250 টাকা, তাও আবার চিকেন। বাসায় 250 টাকার আয়োজন করলে প্রায় সবার খাওয়া শেষ হয়ে যেত। তোর মতো হিসেব করে তো কেউ রেস্টুরেন্টে আসে না। নাফিসা, কফি খাবি? এই কফি শপের কফি খুব মজা, এতটুকু বাপের মূল্য 50 টাকা। দরকার নেই আমার কফি খাওয়ার, ভাইয়া বের হন, আর থাকতে চাচ্ছি না এখানে। মাহিন, নৌকায় ঘুরবে না? ও হ্যাঁ। কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করে তারা বেরিয়ে এলো পার্ক থেকে। ভাইয়া, এখন কিন্তু আমাদের বাসায় যেতে হবে, কোনো কথা শুনছি না আপনার। কালকেই না এলাম তো কি হয়েছে, আজ গিয়ে থাকবেন। এত মানুষ জায়গা দিবি কোথায়? আমাদের বাসায় মেঝেতে থেকেছো কোনোদিন? আমি বাসায় বলে আসি নাই। ছোট বাচ্চাদের মতো কথা বলছেন কেন? ফোন করে বলে দিন। অফিস যেতে হবে কাল, আমাদের বাসা থেকে যাবেন? তাও যেতেই হবে? অবশ্যই। প্যাচওয়ালির সাথে কথা বলে লাভ নাই ভাইয়া, বড্ড বেশি কথা বলো তুমি, তোমার মুখ বন্ধ করতে হবে। নাফিসা ইমরানকে টেনে বাদামওয়ালার কাছে নিয়ে গেল। মামা, 20 টাকার বাদাম দিন। বাদামওয়ালা বাদাম দিলে, এখানে 20 টাকার বাদাম, আমাদের কলেজের সামনে থেকে কিনলে 5 টাকায় পেতান এগুলো। এটা তোদের কলেজ না, এগুলো রাখেন, 50 টাকার দিন। অর্ধেক দাম তো ছোলার মধ্যেই চলে গেল। তা তো যাইবই, আমি ছোলা বিক্রি করব, কিনবেন? বাদামওয়ালা ভেবা জায়গা খেয়ে গেল। ইমরান, ছোলা তুই বাসায় নিয়ে জমা কর। নাফিসা গাড়ির কাছে গিয়ে দেখলো ফাহিম ভাইয়া তার গাড়ির পাশে একা দাঁড়িয়ে আছে। ভাইয়া বাকিরা কোথায়? মাহিনের গাড়িতে চলে গেছে। সায়েদ ইফাজ ঘুমে লুটিয়ে পড়েছে, তাই আর ওয়েট করেনি। যাক, ভালো হয়েছে। নিন বাদাম খান। না, খাও তুমি। আমি তো খাবই, আপুদের জন্য বেশি করে আনলাম, আপুরা চলেই গেছে। নিন, ধরুন। ইমরান এসে বলল, চলে গেছে ওরা? ভাইয়া আমি ড্রাইভ করি। করো। ইমরান ড্রাইভিং সিটে বসলো, পাশে ফাহিম ভাইয়া বাদাম খাচ্ছে, আর পেছনে একা বসে নাফিসা বাদাম খাচ্ছে। তুমি ড্রাইভ করছো? আবার রাস্তা ছেড়ে ঢালে নিয়ে যেও না। নাফিসা যেহেতু গাড়িতে আছে, গাড়ি ঢালেও যেতে পারে। ভাইয়া, একটা গাড়ি কিনবো, কোন ব্র্যান্ড ভালো হবে? ট্যাক্সি ক্যাব নাকি মাইক্রো? মাইক্রো। মার্কেটে যেটার চাহিদা বেশি ওটাই দেখো। আচ্ছা, গাড়ি কেনার কি দরকার? এত বিলাস বলুন জীবনযাপন ভালো না। আমার জন্য কিনছি না, তোমার মামাদের জন্য দরকার। নাফিসা আর কিছু বলল না, চুপচাপ বাদাম খাচ্ছে। কি ভাইয়া, আপনিও যেমন ইফাজের মতো ঘুমিয়ে যাচ্ছেন,
বাবা ছেলের কানেকশন তো বোঝো না। ইফাত যখন দুপুরে ঘুমায় আপনিও কি অফিসে থেকে ঘুমান? আমি ঝিমাই। নাফিসা বাইরে হাত দিও না। একটানা গাড়ি চালাচ্ছে ইমরান। নাফিসা বাদাম খেতে খেতে জানালায় হেলান দিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছে। কোথাও আলো, কোথাও অন্ধকার। চলন্ত গাড়িতে তীব্র গতিতে বাতাস প্রবেশ করছে। অনেকটা পথ অতিক্রম করার পর নাফিসা ঘুম। দেখ কোথায় এসেছি, নামবি? নাফিসা জানালা থেকে মাথা তুলে সোজা হয়ে সামনের গ্লাসের দিকে তাকিয়ে দেখল, ওয়াও, হাতির ঝিল। নামবো না মানে? গাড়ি থামাও ভাইয়া। ইমরান রাস্তায় একপাশে গাড়ি থামালো। নাফিসা, ফাহিম ও ইমরান গাড়ি থেকে নামলো। লাইটগুলো জ্বালানো, মানুষের ভিড় কম। তিনজন একসাথে নিবিড় রাস্তায় হাঁটতে লাগলো। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। কতদিন পর অবশেষে আজ। আসনি কখনো? শুধু পরিকল্পনাই করেছি, আসার সুযোগ আর হয়নি। শুনেছি এখানে নাকি সন্ধ্যার পর অনেক ভিড় থাকে। এখন তো দেখছি মানুষই নেই। তাহলে ব্রিজের এদিক ওদিক এগুলো কি গরু? আমি সেটা বলছি, যেমনটা শুনেছি তেমন লোকজন নেই। শুক্রবার বেশি থাকে। চারদিকে জোড়া পাখি, শুধু আমরাই তিনজন। সন্ধ্যার পর জোড়া পাখিদের জন্য উন্মুক্ত জায়গা এটি। সব সিঙ্গেল। বিবাহিত জোড়া পাবে কিনা সন্দেহ। তোমাদের জন্য ঠিক ছিল ইমরান। ইমরান ফাহিম ভাইয়ের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু নাফিসা কোনো রিয়্যাক্ট করলো না। আমি মাকে কল করে আসি, টেনশন করবে আবার। ভাইয়া ফোনটা দাও, ছবি তুলবো, আমারটা সাইদের কাছে রয়ে গেছে। ফাহিম একপাশে গেল কল করতে। ইমরান ও নাফিসা ধীর গতিতে হাঁটতে লাগলো। নাফিসা একা ও ইমরানের সাথেও ছবি তুলে নিল ইমরানের ফোনে। ইমরানও ব্যাক ক্যামেরা দিয়ে নাফিসার ছবি তুলে দিল। ভাইয়া আইসক্রিম খাবো। হাবি যাবি, এত খাবার নেশা কেন? শুধু আমার পকেট খালি করার ধান্দা। সারাদিনে 50 টাকার বাদাম খাইয়ে খোটা দাও। সব খরচ তো ভাইয়ারই করলো। ফাহিম ভাইয়া সবার টিকিট কাটলো, মাহিন ভাইয়া রেস্টুরেন্ট বিল দিল। তুমি কি করছো? আমি কেন করব? ভাইয়ারা করছে কারণ ওরা তো দুলা ভাই। ও হ্যাঁ, তুমিও আমার দুলা ভাই। দাও, টাকা দাও। ইমরান হতবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি বলে? 2 দিন পর যে তার বর হবে, আজ তাকে দুলা ভাই ডাকে? এমন করে তাকিয়ে আছো কেন? দুলা ভাই হলেই যখন খাওয়াবে, তাহলে খাওয়ার সময় সবাই দুলা ভাই। এখন ঋণ করে হলেও আইসক্রিম খাবো। 50 টাকা ধার দাও, বাসায় গিয়ে দিয়ে দেব। এখানে দাঁড়া, আমি নিয়ে আসি। না, আমি যেতে পারি, টাকা দাও। ইমরান ওয়ালেট থেকে 100 টাকার নোট বের করে নাফিসার হাতে দিল। নাফিসা ফেরি থেকে 50 টাকার কোন আইসক্রিম কিনে আনলো। বাকি 50 টাকা ইমরানকে ফেরত দিল। কোন আইসক্রিমও কি অর্ধেক আমার? লজ্জা করে না চাইতে? আমার নিজের টাকা দিয়ে কিনেছি। আইসক্রিম নিয়ে যুদ্ধ? ওরা বাসায় চলে গেছে, তোমরা কখন যাবে? এখনই যাব, একটা কাজ বাকি আছে। আবার কি? আমি যখন বলবো দৌড়াও, সাথে সাথে দৌড়ে গিয়ে গাড়িতে উঠবা, বুঝতে পারছো? মানে কি? বুঝলাম না কিছুই। আমি এখনই সব বুঝবেন, আর আমি যা বললাম তা করবেন। ইমরানের দিকে আইসক্রিম এগিয়ে দিয়ে, ভাইয়া এটা ধরো। না, তোমার সাথে বিশ্বাস নেই, খেয়ে ফেলবা তুমি। ভাইয়া আপনি ধরুন। ফাইন ভাইয়ের কাছে আইসক্রিম দিয়ে নাফিসা একটু সামনে এগিয়ে গেল। একটা মেয়ে আর একটা ছেলে ব্রিজের রেলিংয়ের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ পেছন থেকে নাফিসা ধমক দিয়ে, হে স্টুপিডের দল, লজ্জা করে না রাস্তায় এভাবে গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলতে? বাসার লোক জানে এখানে এসেছিস? যা, যার যার বাসায় যা। পরবর্তীতে যদি আবার একসাথে দেখি, দুজনের বাসায় খবর পাঠাবো বলে দিলাম। বিয়ে হয়নি, এত কিসের ঘোরাঘুরি, এত কিসের প্রেম? হ্যাঁ, যত সব ইডিয়েট। নাফিসার কাণ্ড দেখে দুজনেই হাঁ করে আছে। এদিকে ছেলে মেয়ে দুজনও অবাক। নাফিসার কথা শুনে দুজনের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নাফিসা রাগী মোড়ে কথাগুলো বলে 2-3 কদম আস্তে আস্তে হেঁটে তারপর জোরে দিল এক দৌড়। ভাইয়া দৌড়াও বলতেই ইমরান আর ফাহিম দৌড়ে গাড়িতে উঠে পড়ল। ফাহিম ড্রাইভিং সিটে, ইমরান আর নাফিসা পেছনের সিটে।
গাড়িতে ওঠার সাথে সাথে ফাহিম গাড়ি স্টার্ট করলো। ব্রিজ থেকে একটু দূর এগিয়ে গাড়ি ব্রেক করলো। তারপর একসাথে তিনজনেই অট্ট হাসিতে ফেটে পড়লো। বেশ কিছুক্ষণ একাধারে তাদের হাসি চলল। এক একজন টেপ চেপে ধরে হাসছে। এটা কি হলো নাফিসা? নাফিসা হেসে বলল, হি হি হি, কি হলো আবার? ওরা ভয় পেল, আমরা দৌড়ে মজা পেলাম, আর দৌড়ানোর ফলে আমাদের ব্যায়াম হলো। ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো। ইমরান হেসে বলল, সত্যি অনেক মজার ছিল, কিন্তু তুই জানলি কিভাবে ওরা বিয়ে করেনি? আইসক্রিম আনতে যাওয়ার সময় শুনেছি মেয়েটি বলছিল তার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ভাইয়া, আমার আইসক্রিম কই? ফাহিম ভাইয়া বলল, নাও। গলেই তো গেছে অর্ধেক। ধ্যাত। ফাহিম ভাইয়া এবার একটানা গাড়ি চালাতে লাগলেন। ইমরান নাফিসার পাশে বসে প্যাকেট থেকে বাদাম খাচ্ছে। নাফিসা আইসক্রিম খেয়ে গাড়ি থেকে টিস্যু পেপার নিয়ে হাত মুখ মুছে নিল। ইমরানের ফোনটা দুজনের মাঝে সিটের ওপরই রাখা ছিল। নাফিসা ফোনটা নিয়ে সাউন্ড বাড়িয়ে ইউটিউবের পূজা আর মিলনের চুপি চুপি গান ছেড়ে মোবাইলটা উল্টে আবার সিটে রেখে দিল। পাশাপাশি বসে আছে এক জোড়া ফিয়ন্সি, আর সাথে বেজে চলেছে রোমান্টিক গান। ফাহিম ভাইয়া এক হাতে গাড়ির টপ মিররটা উল্টো করে রাখলো। ইমরান ও নাফিসা দুজনেই তাকালো। ইমরান হয়তো বুঝতে পেরেছে ভাইয়া কেন এটা করলো, তাই নীরবে হাসছে। কিন্তু নাফিসা না বুঝে একবার ফাহিমের দিকে আবার ইমরানের দিকে তাকালো। ইমরান সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে নীরবে হাসছে আর বাদাম খাচ্ছে। হাসির কারণ নাফিসা জিজ্ঞেস করতে গিয়েও করলো না। জানালায় হেলান দিয়ে এক মনে বাইরে তাকিয়ে গান শুনছে নাফিসা, আর গান বেজে চলেছে। বাসায় এসে সবাই ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। মাহিন স্যার সোফায় বসে টিভিতে নিউজ দেখছে, সাথে শান্তা আর ইমা আপুও। শান্তা বলল, এত দেরি কেন তোমাদের? আমরা রাস্তায় কাবাডি খেলে এসেছি, তাই দেরি। কোথাও ঘুরতে গিয়েছিলিস নিশ্চয়ই? হাতির ঝিল। শুধু কি ঘুরেছি, ড্রামাও দেখেছি। হা হা হা। ভালোই তো, আরেকজন গাড়ি টেনে সোজা মাসায় আনছে। আমার কি দোষ? তোমরাই তো এক একজন রাস্তায় ঘুমিয়ে যাও, তাই তো চলে এসেছি আবার বাবু বাসায়। ইমা আপু বলল, না, চলে আসেই ভালো হয়েছে। রাগ করো না মিসেস সৈয়দা মাহিন, নাও বাদাম খাও। মাহিন স্যার হেসে বললেন, একটা হিসেব মিলল না। তোমাদের ভাই বোনের সবার নামের সাথে কারো না কারো নামের মিল আছে, কিন্তু নাফিসার নামের মিল কারো সাথে নেই কেন? শান্তা বলল, কে বলছে নেই? নাফিসার নামেরও মিল আছে। কার সাথে? নাফিসা বলল, আমি বলছি, সৈয়দা নূর শান্তা, সাইফা নূর নাফিসা আর সাইদ আল হাসান। মাহিন স্যার অবাক হয়ে বললেন, তোমার নাম সাইফা? জানতামই না। এই যে এখন জানলেন। শান্তা বলল, নাফিসার নামের সাথে ইমরান ভাইয়ারও মিল আছে, ভাইয়ার নাম সাইফ আল ইমরান। নাফিসা বলল, তোমার নামে আবার সাইফ যুক্ত হলো কবে? ইমরান বলল, আমার জন্মের পরে আর তোর জন্মের আগে। সত্যি সাইফ ইমরান তুমি? সার্টিফিকেট দেখাতে হবে। দূর। সবাই হেসে উঠল। বাদামের প্যাকেট ইমা আর শান্তার সামনে সেন্টার টেবিলে রেখে নাফিসা ফ্রেশ হতে চলে গেল। রুমে এসে হিজাবটা খুলেছে মাত্র, এমন সময় ইমা আপু নাফিসাকে জোরে ডাকতে শুরু করলো। নাফিসা পার্স থেকে 50 টাকা নিয়ে আবার ড্রয়িং রুমে এলো। ডাকছো কেন? ইমা আপু বলল, এগুলো বাদাম। নাফিসা টেবিলে তাকিয়ে দেখে সব বাদামের খোসা। রেগে মেগে ইমরানের দিকে তাকালো। সব বাদাম খেয়ে প্যাকেটের ভেতর খোসা রেখে দিছো? ইমরান বলল, আমি এটা খেয়েছি? আমি কি খোসা প্যাকেটে রাখছি? রাস্তায় খোসা ফেলে পরিবেশ দূষণ করার মানে হয়, তাই প্যাকেটে জমা করেছি। মা ডাকলো সবাইকে খাওয়ার জন্য। নাফিসা বলল সে খাবে না। ইমরানের হাতে 50 টাকা দিলে ইমরান অবাক হয়ে তাকালো নাফিসার দিকে। নাও তোমার টাকা। ইমরান বলল, কাল না 2000 টাকা দিলাম, ওটাও ফেরত দে। দাঁত ভেঙে ফেলবো একদম। রেগে ইমরানের হাত থেকে টাকা নিয়ে আবার রুমে চলে গেল। ইমরান হেসে উঠল। ইমরান ফাহিম ফ্রেশ হয়ে এলে নাফিসা ছাড়া সবাই খেতে বসলো। নাফিসার বাবা মাহিকে কোলে নিয়ে বসে আছে। নাফিসা ফ্রেশ হয়ে এসে মাহিকে কোলে নিল বাবার কাছ থেকে। বাবা তুমি ঘুমাও, যাও। আপু, ইফাজ আর সাইদ কোথায়? ইমা আপু বলল, সাইদের রুমে ঘুমায়। আচ্ছা শান্তাপু, তুমি খেয়ে আমার রুমে চলে এসো। ইমরান ভাইয়া আর মাহিন ভাইয়া সাইদের সাথে সাইদের রুমে যাবে, আর ইমা আপুরা তোমার রুমে। ওকে। নাফিসা মাহিকে নিয়ে নিজের রুমে চলে গেল। একটু পাগলামো করলেও নাফিসা কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে।
কে কোথায় থাকবে সব নির্ধারিত করে দিয়ে এলো। খাওয়া শেষে ইমরান চার্জারের জন্য নাফিসার কাছে এলো। দরজা হালকা চাপানো থাকায় নক করলো, কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলো। নাফিসা মাহিকে সাথে নিয়ে ঘুমিয়ে আছে। পরনে তার সাদা সুতি জামা আর আকাশি রঙের পাজামা ওড়না, চুলগুলো খোলা, ফ্যানের বাতাসে ওড়নার চুল উড়ছে। মাহিকে এমনভাবে জড়িয়ে শুয়ে আছে মনে হচ্ছে মা মেয়ে শুয়ে আছে। ইমরান মলিন হাসলো, কাছে গিয়ে মাহি সহ নাফিসার ঘুমন্ত ছবি তুলে নিল। এদিকে ফোনের চার্জ শেষ পর্যায়ে। ইচ্ছে করছিল ঘুমন্ত নাফিসাকে একটু ছুঁয়ে দিতে, তার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিতে। ইমরান ইচ্ছেটা সংযত রেখে টেবিলের উপর থেকে চার্জার নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সকালে সবাই নাস্তা করার পর, আপু তুমি গোছগাছ করছো কেন, চলে যাবে? হ্যাঁ থাকলাম তো, আর কত? মাত্র 2 দিন, আবার আসবো। ভাইয়ার সাথে যাচ্ছ? বিকেলে শান্তা আপুও চলে যাবে, বাড়িটা আজ ফাঁকা হয়ে যাবে। বিয়ের পর তোরও এমন হবে, এটাই প্রকৃতির নিয়ম। ভার্সিটিতে যাবি না? যাব। নাফিসাও ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ইমা আপুরা চলে গেলে নাফিসা ইমরান আর মাহিন স্যারের সাথে বের হলো। গাড়িতে বসে, ভাইয়া তোমার ফোনটা দাও। কেন? কালকের ছবিগুলো নেব। শেয়ারিট অন কর, আমি দিচ্ছি। হ্যাঁ, খেয়ে ফেলবো যেমন ফোন। হা হা হা, বলা তো যায় না, তুই যেই খাদক। আর তুমি তো না খেয়ে থাকো, তাই না? পরিমাপ করে দেখো, আমার চেয়ে 3 গুণ খাবার খাও তুমি। মাহিন স্যার হেসে বললেন। ইমরান সামনের সিটে বসে শেয়ার করে কয়েকটি ছবি দিল নাফিসার ফোনে। বাস স্ট্যান্ডে নেমে ইমরান চলে গেল, আর নাফিসা মাহিন স্যারের সাথে ভার্সিটিতে পৌঁছালো। বিকেলে মাহিন স্যারের সাথে শান্তা আপুও চলে গেল। বাসায় কেমন যেন এক শূন্যতা কাজ করছে। কয়েকদিন পর তো নাফিসাও চলে যাবে, তখন বাড়িটা আরও বেশি ফাঁকা হয়ে যাবে। এই ভেবে খুব বড় একটা নিঃশ্বাস ছাড়লেন নাফিসার মা। রাতে ইমরান নাফিসাকে কল করল। নাফিসা, আসসালামু আলাইকুম। ইমরান, ওয়ালাইকুম আসসালাম। সামনে থাকলে তো জীবনেও সালাম দিস না, ফোনে সালাম। নাফিসা, ফোনে অভ্যস্ত, এখন ফোন করেছো কেন সেটা বলো। ইমরান, আমি তোর কোন জন্মের শত্রু বলতো আমাকে। নাফিসা, আমি আমার কি করলাম? ইমরান রেগে, হিমা, হিয়া, রেহান জানলো কিভাবে আমি তোদের সাথে কাল ঘুরতে গিয়েছি? নাফিসা, স্বাভাবিক, তুমি কাল বাসায় যাওনি, এমনিতেই জানবে কোথাও না কোথাও গিয়েছো। আচ্ছা স্বাভাবিক, তাহলে এটা জানলো কিভাবে যে আমরা নন্দন পার্কে আর হাতির ঝিলে গিয়েছি? জরিমানা স্বরূপ কি দিয়েছো তাদের? ইমরান, তোরে সামনে পাইলে এখন সবগুলা দাঁত ফেলে দিতাম। নাফিসা, আসো আবার ঢাকায়। আসবো। নাফিসা, আমি সারাদিন পড়াশোনা করে ক্লান্ত, ঘুম পাচ্ছে, আল্লাহ হাফেজ। কথাগুলো খুব দ্রুত বলে নাফিসা কল কেটে দিল। এঙ্গেজমেন্টের 1 সপ্তাহ পর, অর্থাৎ পরের শুক্রবার, মামা মামিরা এসেছে নাফিসাদের বাসায় বিয়ের তারিখ নির্ধারণ করতে। আজ ছোটদের কাউকে নিয়ে আসা হয়নি, আপুরাও আসেনি, শুধু মাহিন আর ফাহিম ভাইয়া এসেছে। মেয়ের জামাই, তাই আলোচনায় তাদের রাখতেই হবে। বড়রা আলাপ আলোচনা করে ঠিক করলো 3 সপ্তাহ, অর্থাৎ 21 দিন পর বিয়ের দিন। আজও নাফিসার সালামি মিস হয়নি ইমরানের পরিবার থেকে। মামারা চলে যাওয়ার সময় নাফিসা বায়না করলো মামার সাথে মামার বাড়ি যাবে। মামা মামি নিতে রাজি, কিন্তু নাফিসার মা যেতে দিতে রাজি না। মাহিন, এখন সেখানে যাবে কেন? বিয়ের পর তো সেখানেই থাকবে। নাফিসা, আরে ভাইয়া কি বলেন, বিয়ের আগে নানু বাড়ি বেড়াবো না? বিয়ের পর কি আর বেড়াতে পারবো? এটাই তো মেয়েদের সুযোগ, বিয়ের আগে সব আত্মীয়ের বাসায় বেড়ানোর। ফাহিম, তাহলে আমাদের বাসায় চলো। নাফিসা, আপনাদের বাসায়ও যাব, আগে নানু বাড়ি যাব। মা,
আল্লাহ, এই মেয়ের মাথায় একটু বুদ্ধি দাও, পাগলিটা মানুষ হবে কবে? নাফিসা: মা, আজব কথাবার্তা বলো তুমি। পাগল তো মানুষই হয়, পশু পাখি কি পাগল হয়? সাইদ: আপু, নানুর বাড়ি গেলে আমিও যাব। নাফিসা: আমার সাথে এত জোড়া কিসের? হ্যাঁ, আমি ভার্সিটিতে যাই, তুই যাবি আমার সাথে? সাইদ: নিয়ে গেলে তো যাবই। মা: হ্যাঁ যা, সব চলে যা, আমি একাই থাকি বাড়িতে, মায়ের প্রতি টান নেই একটা ছেলে মেয়েরও। কথাটা একটু খারাপ লাগলো নাফিসার, তবুও ভ্রুক্ষেপ করলো না। মাথায় একবার ঢুকেছে নানুর বাড়ি যাবে তো যাবেই। নাফিসার মাকে বড় মামা বুঝিয়ে রাজি করালো। সাইদকে রেখে নাফিসাকে নিয়ে বিকেলে চলে গেল নারায়ণগঞ্জ। হিমা হিয়া তো নাফিসাকে পেয়ে সেই খুশি। সন্ধ্যায় হিমা, হিয়া আর রেহান একসাথে পড়ছিল নানুর রুমে, আর নাফিসা তাদের সাথে বসে আছে। ইমরান তার রুমে যাবার আগে এদিকটায় উকি দিয়ে নাফিসাকে দেখে হচকচে গিয়ে বলল, ইমরান, নাফিসা এখানে কিভাবে? নাফিসা: ডানায় ভর ছাড়া উড়ে উড়ে। ইমরান: ফোন হাতে কেন? পড়াশোনা নেই? বই সাথে উড়ে আসতে পারলো না? নাফিসা: না। ইমরান: ভাকিবাজ। নাফিসা: ভালো হয়েছে, তোমার কি? ইমরান নিজের রুমে চলে গেল। এশার আজান দিলে হিমা হিয়াকে নিয়ে নাফিসা নামাজ আদায় করল। রেহান: আপু, নিচে আসো, আম্মু খাওয়ার জন্য ডাকছে। নাফিসা: তুই যা, শান্তা আপুর সাথে কথা বলে আসছি। আচ্ছা। হিমা, হিয়া আর রেহান নিচে চলে গেল। নানুর রুমের জানালার পাশে দাঁড়িয়ে নাফিসা শান্তা আপুকে কল করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? টিভি দেখছিলাম। নানুর বাড়ি যাওয়া কি এখন খুব দরকার ছিল? মা বাসায় একা, কেউ একজন থাকলেও তো সময়টা কাটে, দু একটা কথা বলে। বাবু কি করে? ঘুমায়। নাফিসা, ডিনার করব, রাখি এখন, আল্লাহ হাফেজ। কল কেটে নাফিসা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রাস্তার পাশেই মামাদের দোতলা বাসা। নিচতলায় 4টি রুম, উপরতলায় 4টি রুম। নিচতলায় 3টি রুম 3 মামার, আর একটি মেহমান এলে থাকে। উপরতলায় সিঁড়ি দিয়ে উঠতেই নানুর রুম। নানু মারা যাবার পর নাফিসারা বেড়াতে এলে যেখানে থাকে, আর এমনিতে খালি থাকে। নানুর রুমের পাশেই বড় রুমটা ইমরানের। এখানে রুম অ্যাটাচড বাথরুম। এই 2 রুমের বিপরীতেও একই রকম। বড় রুমটা হিমা হিয়া থাকে, আর ছোট রুমে রেহান। নানুর রুম আর ইমরানের রুম রাস্তার দিকটায়। নাফিসা এক মনে বাইরে রাস্তায় তাকিয়ে আছে। বাসার একদম সামনাসামনি কোনো দোকানপাট নেই, তবে আশেপাশে আছে। গাড়িগুলো একটু পরপর হর্ন বাজে দৌড়াচ্ছে। এতক্ষণ হয়ে যাবার পরও নাফিসা নিচে যাচ্ছে না, তাই ইমরান উঠে এলো আবার ডাকতে। নাম ধরে ডাকতে ডাকতে দরজা দিয়ে প্রবেশ করলো ইমরান। ইমরানের ডাকে ধ্যান ভাঙল নাফিসার। কখন যে তার চোখে অশ্রু জমেছে খেয়ালই করেনি সে। ওড়না দিয়ে দ্রুত চোখ মুছে ইমরানের পাশে দাঁড়াতেই নাফিসা স্বাভাবিক হয়ে বলল, নাফিসা, কে এসেছো? না, চলো। ইমরানের দিকে না তাকিয়ে কথাটা বলতে বলতে নাফিসা 2 কদম এগিয়ে এলে ইমরান নাফিসা হাত ধরে বাধা দিল। হঠাৎ এখানে দাঁড়িয়ে কান্নার কারণ কি? নাফিসা চুপ, অন্ধ না আমি। নাফিসা, হাত ছাড়ো, নিচে যাব, কান্নার কারণ জানতে চাইছি। নাফিসা, কাল সকালে আমাকে ঢাকায় দিয়ে আসতে পারবে? ইমরান, নাফিসা, কেউ কিছু বলেছে? হুম, তাহলে প্লিজ কোনো প্রশ্ন করো না এখন, ভালো লাগছে না কিছু। কারণ অন্যদিন বলবো, এখন বলো কাল ঢাকায় দিয়ে আসবে কি না। ওকে।
এইটুকু সময়ে ইমরান নাফিসার দিকে তাকিয়ে কথা বললেও নাফিসা একবারের জন্য আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ইমরানের সাথে নিচে গেল ডিনার করতে। খাওয়ার সময় অন্যদিন নাফিসা কথার ঝুড়ি খুলে বসে, কিন্তু আজ তার ব্যতিক্রম, চুপচাপ খেয়ে যাচ্ছে। কেউ কোনো প্রশ্ন করলে নাফিসা শুধু সংক্ষেপে উত্তর দিচ্ছে। খাওয়া শেষ করে হিমাহিয়ার সাথে তাদের রুমে ঘুমিয়ে পড়ল নাফিসা। নাফিসার কান্নার কারণ এখনও ইমরানকে ভাবাচ্ছে। হঠাৎ কি হলো তার? নিজের রুমে কিছুক্ষণ পায়চারি করে হিমাদের রুমের দিকে গেল ইমরান। অন্যদিন লাইট জ্বালানো থাকে, আজ নাফিসা আসায় রুমের লাইট অফ। ইমরান দরজা খুলে রুমে প্রবেশ করে লাইট জ্বালিয়ে দেখল তিনজনই ঘুমিয়ে আছে। নাফিসার পাশে গিয়ে তার চেহারা দেখে বুঝতে বাকি রইল না, সে ঘুমানোর আগেও কেঁদেছে, চোখের ধারে পানি শুকিয়ে আছে। চুপচাপ লাইট নিভিয়ে দরজা চাপিয়ে ইমরান নিজের রুমে চলে এলো। শুয়ে শুয়ে তার ফোনে তোলা নাফিসার কিছু ছবি দেখতে লাগলো আর ভাবল, অদ্ভুত মেয়েটা সবসময় সবাইকে হাসি খুশি রাখতে পারে, আর সবার সামনে হাসি খুশি থাকার খুব ভালো অভিনয়ও করতে পারে, কিন্তু নিজের মাঝে কী ঝড় বইছে তার বিন্দুমাত্র লেশ কাউকে বুঝতে দেয় না। সকালে নামাজ পড়ে ইমরান আবার ঘুমিয়ে পড়েছিল। নাফিসার ডাকে ঘুম ভাঙল তার। চোখ মেলেই দেখে নাফিসা বোরকা হিজাব পরে তৈরি। চমকে উঠে বসে ইমরান। অতঃপর মনে হলো নাফিসা তো কাল ঢাকা যাওয়ার কথা বলেছিল। বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে দেখল মাত্র 7:30 বাজে। ইমরান, এসব কি? হ্যাঁ, মাত্র 7:30 বাজে, এখনই রেডি হয়ে বসে আছিস? নাফিসা, আমি এখনই যাব। ইমরান, মাথা খারাপ হয়ে গেছে তোর? বাড়ির সবাই কি ভাববে? কাল বিকেলে এসে আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছিস। নাফিসা, কেউ কিছু ভাববে না, তুমি যাবে কিনা বলো, না হলে আমি একাই চলে যাব। ইমরান, নাস্তা করেছিস? না, বাসায় গিয়ে করব। ইমরান, নিচে যা, আমি আসছি। নাফিসাকে সকাল সকাল এবেসে দেখে মামা মামিরা সবাই অবাক। তাদের ধারণা ছেলে মেয়েদের সাথে কিছু হয়েছে। নাফিসা অনেক বুঝিয়ে বলল তার আজ ভার্সিটিতে যাওয়া জরুরি। পড়াশোনার ব্যাপারে সবাই সচেতন, তাই আর আটকালো না, তবে নাস্তা করিয়ে তারপর ছাড়ল। ইমরান আর নাফিসা দুজনেই নাস্তা করে বেরিয়ে পড়ল। চাষারা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠল। নাফিসা জানালার পাশে বসে আছে আর ইমরান তার পাশেই বসা। ইমরান, সত্যি কি এখন বাসায় গিয়ে ভার্সিটিতে যাবি? নাফিসা কোনো উত্তর না দিলে ইমরান ধমক দিয়ে আবার একই প্রশ্ন করল। নাফিসা, ভাইয়া, তোমার কি মনে হয় মায়ের প্রতি আমার কোনো টান নেই? ইমরান অবাক হয়ে তাকিয়ে রইল নাফিসার দিকে। ইমরান, মায়ের প্রতি সন্তানের টান থাকবে না, এটা কেমন কথা? আর তোর ক্ষেত্রে সেটা বিন্দুমাত্র সন্দেহ নেই। নাফিসা, তাহলে কাল মা কেন বলল যে একটা সন্তানেরও মায়ের প্রতি টান নেই? ইমরান কিছু না বুঝে পুরো ঘটনা জানতে চাইল। নাফিসা কালকের ঘটনা সব বলল। কথাগুলো বলতে বলতে নাফিসার চোখ জলে ভরে গেল। ইমরান কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। নাফিসা বাইরের দিকে তাকিয়ে চোখ মুছে সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। ইমরান, নাফিসা, এই সামান্য ব্যাপারে এতটা রিয়্যাক্ট করার মানে হয় না। তুই এতটা সিরিয়াস হলি কবে থেকে? আমি নিশ্চিত ফুপি সিরিয়াস হয়ে কথাটা বলেনি। তুই নর্মাল থাক, দেখবি সব নর্মাল আছে। নাফিসা কিচ্ছু বলল না, তাই ইমরানও চুপচাপ বসে রইল। প্রায় 1.5 ঘন্টা পর বাসায় পৌঁছালো। মা, ও মা, কাকে দেখছি আমি? কাল বিকেলে গিয়ে আজ সকাল সকাল চলে এলি কেন? এত তাড়াতাড়ি বেড়ানোর স্বাদ মিটে গেছে? নাফিসা, শান্তাপু কল করে বলল তুমি নাকি আমার জন্য কান্না করছো, তাই তো ঘুম ভাঙে নিয়ে চলে এলাম। মা, ঘুম ভাঙেনি এখনো? নাফিসা, না। নাফিসা হাসি মুখে কথাগুলো বলে নিজের রুমের দিকে চলে গেল। ইমরান আর মা হাসলেন তার কথা শুনে। মা, ইমরান, কি হয়েছে বলো তো? এত সকালে কেন? ইমরান, কি না কি বলে দিয়েছ কাল রাতে? কান্নাকাটি করেছে, সকাল সকাল আমার ঘুম ভেঙে এখানে নিয়ে এসেছে। মা, আমি আবার কি বললাম? ইমরান, তোমার প্রতি নাকি কারো টান নেই। মা, এই কথা? তাহলে গেল কেন কাল? ইমরান, সেটা তো তোমার অদ্ভুত মেয়েই জানে। মা, বস, নাস্তা করে নে। ইমরান, না না, নাস্তা করেছি, আমার কাজ আছে, আমি যাই, আল্লাহ হাফেজ। মা, আরে বসবি তো একটু। ইমরান, ফুপি, আমি এক জায়গায় যাব, তুমি তোমার মেয়েকে সামলাও, আমি যাই। ইমরান চলে গেলে মা নাফিসার কাছে এলো। মা,
এত অভিমান এত রাগ কবে সৃষ্টি হলো? না করলেই শুনিস কবে? নাফিসা, গতকালও শুনিনি, আগামীকালও শুনবো না, দেখোনি? তাই তো তুমি না করা সত্ত্বেও চলে গেলাম। মা, তাহলে ফিরে এলি কেন? নাফিসা, আমার ইচ্ছা। মা, বেশি আবেগী হয়েও না, বাবা কোথায়? বাজারে। নাফিসা, সাইদ স্কুলে গেছে? মা, নাফিসা, কিছু বানাও খাই, না হয় বলো কি খাবে? মা, আয় কিচনে। নাফিসা বউ সেজে বসে আছে। সব আয়োজন ভালোভাবেই হয়েছে। মেহমানদের আগমন নির্গমন চলছে। বরযাত্রী অর্থাৎ নানুবাড়ির সবাই এসে গেছে, কিন্তু ইমরানকে দেখা যাচ্ছে না। ইমরান এখনো আসেনি। এত দেরি করছে কেন? সবার মুখে চিন্তার ছাপ। দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ইমরান আসেনি। নাফিসা ভয়ে আতঙ্কিত। সে কি আসবে না? পরিবারের সবাই ফোনে খোঁজ নিতে ব্যস্ত। কেউ কোনো খবর পাচ্ছে না। লোকজন নানান কথা বলে যাচ্ছে। নাফিসাকেও বিভিন্ন কুসংস্কারমূলক কথা শুনিয়ে যাচ্ছে। খুব কান্না পাচ্ছে নাফিসার। ইমরান কেন এটা করল? কেন এভাবে তাকে ধোঁকা দিল? ছটফট করতে করতে শোয়া থেকে চমকে উঠে বসল নাফিসা। আশেপাশে তাকালো। বাইরের চাঁদের আলোতে স্পষ্ট বুঝতে পারল সে তার রুমে আছে। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে জগ থেকে পানি খেলো সে। তার মানে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু এমন স্বপ্ন কেন দেখলো ভেবে পাচ্ছে না। ইমরান ঠিক আছে তো? মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ যেন সব ঠিক থাকে। লাইট অফ না করে আবার শুয়ে পড়ল। ঘুম আসছে না চোখে। কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। কিছুক্ষণ পর ফজরের আজান শুনতে পেয়ে উঠে নামাজ আদায় করলো। রুমের মধ্যে হাঁটাহাঁটি করে আবার বিছানায় শুয়ে পড়ল নাফিসা। সাইদের ডাকে ঘুম ভাঙল। নাফিসা, এত ডাকাডাকি করছিস কেন? সাইদ, ওদিকে সবাই চিন্তিত আর এখানে তুমি ঘুমাও? নাফিসা, চিন্তিত মানে কি হয়েছে? সাইদ, ইমরান ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিসা লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। তার স্বপ্ন কি সত্যি ঘটছে? নাফিসা, কি? কোথায় গেছে? সাইদ, আশ্চর্য, সেটা জানলে কি আর বলতাম? খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিসা নিজেই নিজেকে বোকা বলে মনে করলো। বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে কাউকে দেখছে না। সাইদ, কাকে খুঁজো? মা বাবা সেই সকাল 6টায় বেরিয়ে গেছে মামাবাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে তাকিয়ে দেখলো এখন 8টা বাজে। এতক্ষণ ঘুমালো কিভাবে? এত কিছু না ভেবে হিমাকে কল করলো। হিমা, আসসালামু আলাইকুম। নাফিসা, ওয়ালাইকুম সালাম। হিমা, ভাইয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হিমা, হ্যাঁ আপু। নাফিসা, কখন থেকে? হিমা, কাল থেকে। নাফিসা, আমি চলে আসার পর আর বাসায় যায়নি ভাইয়া? হিমা, হ্যাঁ এসেছিল, কিন্তু আমি দেখিনি, স্কুলে ছিলাম। বড় চাচির কাছে নাকি বলেছে বন্ধুদের সাথে বেড়াতে যাবে, কিন্তু কোথায় যাবে এসব কিছু বলেনি। দুপুরের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এরপর থেকে ফোনও বন্ধ। ভাইয়া তো আর ছোট না যে হারিয়ে যাবে। কোনো ক্ষতি হয়নি তো? বিষয়গুলো খুব ভাবাচ্ছে নাফিসাকে। তার উপর আবার সেই স্বপ্ন। খুব ভয় লাগছে তার। ইচ্ছে করছে নারায়ণগঞ্জে যেতে, কিন্তু সেখানে গিয়ে কি করবে? কিছুই করতে পারবে না সে। আবার সাইদ বাসায়। সাইদের ক্লাস টেস্ট চলছে। কিচেনে গিয়ে হালকা নাস্তা রেডি করলো নাফিসা। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাইদ নাস্তা করে স্কুলে গেল। নাফিসা সকালে নাস্তা বলতে এক গ্লাস পানি পান করেছে, আর কিছু মুখে দেয়নি। বাসায় একা একা বসে আছে, আর একটু পরপর বাবার সাথে আপুদের সাথে কথা বলছে। নাফিসা আর সাইদ ছাড়া সবাই নারায়ণগঞ্জে। দুপুরে সাইদ বাসায় আসার পর বাবাকে ফোন দিলে বাবা বলল সেখানে যেতে হবে না। ব্যস্ততার মাঝে বারবার ফোন করলেও বিরক্তিকর, তাই ভেবে নাফিসার ফোন করেনি। কিন্তু একটু পরপর ইমরানের নম্বরে কল করেই যাচ্ছে, ফোন বন্ধ। কাল দুপুর থেকে আজ বিকেল হয়ে গেল, কোনো খোঁজ নেই ইমরানের। মাগরিবের আজানের একটু আগে ইমরানের নম্বর থেকে কল এলো নাফিসার ফোনে। স্ক্রিনে নামটা দেখে চোখ ঝাপসা হয়ে এলো। চোখ মুছে নাফিসা দ্রুত রিসিভ করতে গিয়ে রিজেক্ট বাটন ক্লিক করে ফেলেছে। সাথে সাথে সে আবার ট্রাই করলো, বিজি দেখাচ্ছে। বুঝতে বাকি রইল না ইমরান বোধহয় আবার ট্রাই করছে, তাই আর ডায়াল না করে ফোন হাতে নিয়ে বসে রইল। ইমরান আবার কল করতেই নাফিসা এবার খুব সাবধানে রিসিভ করলো। নাফিসা, হ্যালো। ইমরান, আসসালামু আলাইকুম। নাফিসা, ওয়ালাইকুম সালাম। ইমরান, কোথায় আছি একদম জিজ্ঞেস করবি না। বাসায় একা একা থাকায় ভয় পাচ্ছিস কি? এবার নাফিসা গেল রেগে আর চেঁচিয়ে বলতে লাগলো, তুমি মানুষ নাকি ভিনগ্রহ প্রাণী? বাসা থেকে এভাবে কাউকে না বলে চলে যাওয়ার মানে কি?
সবার মাথায় যে মস্তিষ্ক আছে আর সেখানে যে চিন্তার ভান্ডার গড়ে উঠেছে সে বিষয়ে কি তোমার অজানা? এত বড় একটা ছেলে বাসা থেকে ভুটভাট বেরিয়ে যাওয়া এসব কি? হ্যাঁ, বিয়ে করার ইচ্ছে না থাকলে বাসায় বললেই হয়, এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? তোমাকে কি ধরে বেঁধে বিয়ে দিচ্ছে কেউ? যেই দেখছো বিয়ের তারিখ ঠিক হয়েছে অমনি পালিয়ে গেলে, একদিন পর ফোন দিয়ে এখন আবার বলছো যাতে কোথায় আছো জিজ্ঞেস করি না। ঢং পেয়েছো এগুলো? ইমরান, আস্তে আস্তে, পাগলের মতো এসব কি বলছিস? আমি বিয়ে করতে চাচ্ছি না এটা কে বললো তোকে? কথা কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছিস? আর এত প্রশ্ন একসাথে করলে জবাব দেবো কিভাবে? এবার নাফিসা চুপ করে রইল। সত্যিই তো, সে কি বলতে কি বলে ফেলছে। ইমরান, লাইনে আছিস? নাফিসা, বলো। ইমরান, প্রথমত আমি মানুষ, আর ভিন নামে কোনো গ্রহ আছে কিনা আমার জানা নেই। নাফিসা, ফাজলামো করো, তোমার উপর এখন তেলাপোকা ছাড়তে ইচ্ছে করছে। ইমরান, আচ্ছা তুই জমা করে রাখ, পরে ছেড়ে দিস, এখন আমাকে বলতে দে। আমি মায়ের কাছে বলে এসেছি বন্ধুদের সাথে বেড়াতে যাব। শুধু শুধু টেনশন করলে এখানে আমার কি দোষ? নাফিসা, শুধু শুধু টেনশন করছে? কোথায় গিয়েছো সেটা বলনি? ফোন বন্ধ কেন তোমার? আগে তোর মাথা ঠান্ডা কর, নেটওয়ার্ক প্রবলেম তাই ফোন বন্ধ ছিল। কোথায় আছো? প্রশ্নটা করতে নিষেধ করেছিলাম। আচ্ছা ঠিক আছো তো তুমি? আলহামদুলিল্লাহ, 100% মামা মামির সাথে কথা বলো আগে। বলেছি। কখন? ওদের সাথে কথা বলেই তোকে কল করেছি। মাগরিবের আজান দিচ্ছে, রাখি এখন। ওকে, নামাজ পড়, ভয় পাস না। ফুপা ফুপি হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাসায় একা একা ঠেকেছি অনেক, ভয় পাই না। আর সাইদ আছে সাথে। একটা দুঃস্বপ্ন দেখেছিলাম রাতে। দুঃস্বপ্ন বলতে হয় না, আর যাই দেখেছিস ভুলে যা। কথা এমন শোনা যাচ্ছে কেন? ক্ষুধার্ত তুই? লাঞ্চ করা হয়নি? ব্রেকফাস্টও না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে ইচ্ছা করলেও এখন পারছি না। নামাজ পড়ে খেয়ে নে জলদি। ওকে, আল্লাহ হাফেজ। খাবার না থাকলে সাইদকে দোকানে পাঠা। আল্লাহ হাফেজ। প্রায় 1 ঘন্টা পর নাফিসার বাবা মা এলো বাসায়। ইমরানকে পাওয়া গেছে। কোথায় পেয়েছ? খাটের নিচে নাকি আলমারির ভেতর থেকে? ইমরানের কথা শুনে মা রেগেমেগে তাকালেন। একটা মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না তাই সবাই চিন্তিত, আর এদিকে তোর ফাজলামোর শেষ নেই। তোর বাবা তো দুপুরে বলেছিল নাফিসাও বাসায় বসে বসে চিন্তা করছে। আমি তো তোর মধ্যে চিন্তার রেশটুকুও দেখছি না। হয়েছে হয়েছে, জানি আমি। ভাইয়া বন্ধুদের সাথে বেড়াতে গেছে। কিভাবে জানলি তুই? মাগরিবের সময় ভাইয়া ফোন করেছিল। তা তোমার ভাইয়া ভাবিরা এত বলদ কেন? বন্ধুদের কাছে খোঁজ নিতে গেলেও তো জেনে যেত তারা সবাই একসাথে আছে। খোঁজ না নিয়ে কি বসেছিল? খোঁজ নিয়ে দেখে সবার বাড়িতে একই অবস্থা, কেউ তাদের ছেলের খবর জানে না। ইমরানের মামাতো ভাই রাফসানও ছিল সাথে। নাফিসা বলল, রাফসান যেহেতু ভাইয়ার বন্ধু সেহেতু থাকবেই সাথে। মা বললেন, অনেক বেশি বকবক করতে জানিস, যা পড়তে বস। নাফিসা হেসে বলল, ইয়েস, আমি তোমার বস, হি 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 হি। নাফিসার সাইদ পড়ছিল। হঠাৎ নাফিসার মা তেরে রুমে এলো। আবার কি হলো তোমার? মা রেগে বললেন, তুই মানুষ না আর কিছু? সারাদিন না খেয়ে কাটালি কিভাবে? রান্না করতে জানিস না, নাকি তোর বাবা রায় করছিস না খেয়ে? কোনটা? ঘরে তো মুড়ি বিস্কুটও ছিল, এসব খাওয়া যেত না? মায়ের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে বাবাও এসে পড়লেন। বাবা বললেন, কি হয়েছে? মা বললেন, তোমার মেয়ের কাণ্ড দেখো, সারাদিনে 1 ফোঁটা পানিও খায়নি। ইমরান এখন কল করে না বললে তো জানতামই না। মা, সারাদিনে আমি 3-4 গ্লাস পানি খেয়েছি। বাবা হেসে বললেন, ভালোই তো আয় করতে শিখে গেছে আমার মেয়ে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? রান্না বসাও। মা বললেন, ভাত বসিয়েছি, এখনো বসে আছে, বই রেখে আয় আমার সাথে। মা আরও নানান কথা শুনিয়ে বকা দিতে দিতে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল। নাফিসাও বই রেখে মনে মনে ইমরানকে বকা দিতে দিতে মায়ের পিছু পিছু বেরিয়ে কিচেনে গেল। নাফিসা মনে মনে বলল, ইমরান্নার বাচ্চা, বাড়িতে থাকতেও শান্তি দিস না, দূরে থেকেও বকা শোনাচ্ছিস, ভালোয় ভালোয় ফিরে আয়। আচ্ছা, জব্দ করব তোকে। গল্পটি আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।